আসবে আসবে, ওগুলো 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 ধাপে ধাপে বুঝতে হবে, একদম শর্ট করে দিব। জি। তো আচ্ছা মহসিন তারফদার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি একটু বলেন? হ্যাঁ ওস্তাদ জি, শুনতে পাচ্ছি এখন। ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা গ্রামারেই চলে যাব। তো শফিক ভাই একই কথা বলতেছে, মইনুল হোসেন কোথায়? মইনুল হোসেন আপনি বলেন তো। গ্রামার যেভাবে পড়ালে উর্দু পড়া যায় আর কি, এরকম ভাবে হ্যাঁ পড়া। ওরকম হবে, একদম সহজ ভাবে আমরা ইয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একদম সহজ ভাবেই বুঝবো। আচ্ছা ওস্তাদ জি, আমি একটু বলতে চাই, বলেন। সেই বিষয়টা হলো যে গ্রামারের উপর জোর দিয়ে উদাহরণস্বরূপ আমাদের দুই একটা ছোটখাটো প্যাসেজ পড়াতে পারেন, তাহলে আমরা বিষয়টা প্রয়োগ করতে পারবো সঙ্গে সঙ্গে। আচ্ছা আমি সে কারণে বলতে চাচ্ছি, এটা পরে আমরা এগুলো কিছু বুঝানোর পরে আমরা প্যাসেজ আকারে, মনে করেন মুখতাসার সিরাতে রসুল যেটা আছে ওখান জি থেকে জি। আমরা একটু ট্রাই করতে পারি। একদম সময় কম, আমি যদি জানতাম আপনাদের এই অবস্থা, তাইলে আগে থেকে একটা ইয়া করতে পারতো। আচ্ছা যাক, এখন আপনারা একটু মনোযোগ দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই দেখেন। জি উস্তাদ। আগে দেখা আমরা, যাচ্ছে। হ্যাঁ আমাদের যে জিনিসটা বুঝতে হবে ইনশাল্লাহ, আমরা দেখেন এখানে উদাহরণ সহ আছে, আপনারা বুঝে নেবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন দয়া করে, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। আমাদের অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছে, 10 মিনিটের উপর, 15 মিনিট মতো। যা হোক, আম, আর একটু টাইমের দিকে আমাকে একটু জানাবেন, কারণ স্ক্রিন যদি টাইম শেষ হয়ে যায় তার আগে আমাকে একটু ইনফর্ম করবেন। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমাদের উর্দু গ্রামারে কথা বলার সময়, লেখার সময়, সব ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালেমা। ঠিক আছে, কালিমা কাকে বলে? কালিমা অর্থ হচ্ছে শব্দ বা পদ, অর্থবোধক একক শব্দকে কালেমা বলা হয়। কালেমা হলো 3 প্রকার, এটা যারা আরবি মাদ্রাসায় পড়েন তারা জানেন। তারপরে এটা এটা যেমন আমাদের ইয়াতেও আরবির মধ্যেও আছে, আরবির মধ্যেও আছে, আবার এটা ইংরেজি গ্রামারের মধ্যেও আছে। আমরা ধরতে গেলে আহ, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের, যেটা আহ, উর্দুর জন্য, উর্দু গ্রামারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন 3টা পার্ট আছে কালেমাতে, একটা হচ্ছে ইসিম, একটা ফেল, আর একটা হচ্ছে হারফ। আমরা বলি ইসিম মানে কি, সাধারণত নামকে বোঝায়, যেমন কলম, কলমুন এটা হচ্ছে যে কলম, এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে ইসিম বা নাম। ফেল কাকে বলে? ফেল হচ্ছে যে কোনো কিছু করা, যেমন কি উর্দুতে উচ্চারণ করেন তো দেখি, একজন করেন, উদাহরণটা পড়েন। কারণ না। হ্যাঁ কারণ আমি কিন্তু এই পিডিএফটা আজকে দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। আপনারা তো সবাই উর্দু 7 বেজটাতে মনে অ্যাড আছে, ও উর্দু 7 বেজে যারা অ্যাড আছেন, আমি তবুও সবগুলোতে দিয়ে দিব, যে 3-4টা বেজ আছে। আম, দেখেন কি বলতেছে, হারফ। এবার ফেল মানে করনা, করা, দেখছেন? হারফ বলা হয় যেটা যেটা হচ্ছে যে আপনার কোনো অক্ষর, আপনার শব্দের একটা অংশ, যেটা দিয়ে কোনো কিছু অর্থ প্রকাশ হয় না, যে নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এবং কারোর সাথে সাহায্য নিয়ে তার অর্থ প্রকাশ করতে হয়। এটা হচ্ছে হরফ। যেমন সে, সে মানে কি? এটা সেটা, এখানে এটা এটা কি সি হবে না সে হবে? সে হবে। কেন সে হবে? ইয়ায়ে মাজহুল রয়েছে ইয়ায় সেখানে। মজহুল, ইয়ায় মজহুল উচ্চারণ হয়, ইয়ে হ্যাঁ, আর ইয়ায় মারুফের উচ্চারণ হয়। কি একটু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা গেল। এবার আমরা একটু ডেসক্রিপশনে আসি। তাহলে আমাদের মনে থাকতে হবে কলমা কয় প্রকার, ইসিম ফেল হরফ। ঠিক আছে, এবার আমরা আসি ইসিম সম্পর্কে। আমি কিন্তু পার্সোনালি জিজ্ঞাসা করতেছি না, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। ইসিম কাকে বলে? ইসিম শব্দের অর্থ হচ্ছে সাধারণত কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। এগুলো কিন্তু আমাকে পরের ক্লাসে মুখস্থ দিতে হবে, আমি কিন্তু জিজ্ঞাসা করব। এটা মানে আমি এই নয় যে আমি শুধু পড়িয়ে চলে যাব, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনাদের কিন্তু আমাকে মুখস্থ বলতে হবে এগুলো, তাই আপনারা ভালো করে বুঝে নেন। 6 ক্লাস ইনশাল্লাহ আমি আহ, ইনশাল্লাহ আশা করি পুরাটাই আহ, ইয়া করে ফেলতে পারবো। এটার প্রায় 80% চলে আসার চেষ্টা করবো আমি।
ইসিম কাকে বলে? কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। ইসিমের বৈশিষ্ট্য দেখেন, এই বৈশিষ্ট্যগুলো লাগবে। ইসিমের এই পরিচিতি এটা এক প্রকার। ইসিম কি তা অন্য কোনো শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। মনে রাখবেন, ইসিম কোনো কালের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন হয় না। কোনো কাল মানে কোন কাল বলেন তো, কে বলতে পারবে? অতীতকাল, বর্তমানকাল, ফিউচার কাল। ঠিক আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। রবিউল ভাই খেয়াল করেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইয়ারা বুঝতেছেন? শফিক ভাই, তারপর আমাদের তরফদার। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ জি, বুঝতেছি হ্যাঁ, বুঝতেছি। না বুঝলে জি জিজ্ঞেস উস্তাদ জি। করুন, না বুঝলে জিজ্ঞাসা করুন। এবার দেখেন, তা অন্য শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। অর্থাৎ এটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কোনো কালের সাথে এটা সম্পর্ক রাখবে না। সম্পর্ক রাখা ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন দেখেন, এখানে নিচে বলতেছে এতে 3 কালের কোনো কাল পাওয়া যায় না। অতএব ইসিমের সংজ্ঞা হলো যে শব্দ অন্য শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ নিজে বুঝাতে সক্ষম অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম এবং যা কোনো কালের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসিম বলা হয়। যেমন জায়েদ। তাহলে আমরা কি বলি? জায়েদ খেল রাহা হে। কি বলি? জায়েদ খেল রাহা হে। তাইলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জায়েদ খেলতেছে। ঠিক আছে? তাহলে এখন আমাদের জিনিসটা বুঝতে হবে যে জায়েদ খেলছে। জায়েদ একজন ব্যক্তির নাম। যখন একটা ব্যক্তির নাম আসছে তখন আমাদেরকে বুঝে নিতে হবে উর্দু গ্রামারে এটা ইসিম সরাসরি। সোজাটা বুঝেন, শুধু এই একটা শব্দ দেখলাম জায়েদ, তারফদার, তারপরে মইনুল ইসলাম, এগুলো সবগুলো কি? রবিউল ইসলাম, এগুলো সবগুলো কি বলেন না? সব ইসিম। ইসিম। সবগুলাই ইসিম। মনে রাখতে হবে এটা। এবার ইসিমের প্রকারভেদ আসেন, খুব ইম্পর্টেন্ট। ইসিম 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। ইসমে জামেদ কাকে বলে? ইসমে জামেদ হচ্ছে অনুৎপন্ন বিশেষ্য। ইসমে জামেদ মানে এটা অনুৎপন্ন। আর ইসমে মাসদার হচ্ছে যেটা ক্রিয়ামূল, অর্থাৎ যেখান থেকে ক্রিয়া ফেল গঠিত হয়। ইসমে মাসদার মানে হচ্ছে যেখান থেকে ফেল গঠিত হয়, কোনো কিছু কাজের সূত্রপাত। আর ইসমে মুশতাক হচ্ছে যে যা নির্গত হয়, যা উৎপন্ন, যেটা বের হয়, কারো থেকে বের হয়। এটা এবার আমরা ডিটেলসে দেখব। ইসিম 3 প্রকার হওয়ার কারণটা দেখেন। ইসিম 3 প্রকার হওয়ার কারণ এই যে সাধারণত ইসিম বা বিশেষ্য 3টা অবস্থা থেকে ইসিম মুক্ত নয়। একটা হচ্ছে যে হয়তো এর থেকে কোনো শব্দ বের হবে, না হয় নিজে অন্য কোনো শব্দ থেকে বের হবে। ইসিম 3 প্রকার হওয়ার কারণ কেন বলতেছে দেখেন। কারণ এই 3টা অবস্থা থেকে ইসিম মুক্ত নয়, সে কারণে ইসিম 3 প্রকার। কারণ হয়তো এর থেকে কোনো শব্দ বের হবে, না হয় নিজে অন্য কোনো শব্দ থেকে বের হবে, অথবা এটি নিজে অন্য কোনো শব্দ হতে তৈরি হবে না এবং এর থেকে অন্য কোনো শব্দ তৈরি হবে না। বুঝতে পারছেন? একদম সহজ। সবাই বুঝতে পারছেন? জি। জি মোহতারাম। হ্যাঁ, এবার আসেন। অতএব এর মধ্যে প্রথম অবস্থাটিকে মাসদার বলা হয়, ক্রিয়ামূল। কেন প্রথম অবস্থাকে মাসদার কেন বলতেছে? কারণ মাসদার, আমি কি বলেছিলাম, মাসদার মানে যার থেকে কোনো কিছু নির্গত ক্রিয়ামূল হয়। আর কি। যেমন এখানে একই কথাটা এরাই বলতেছে। যেমন দেখেন, হয়তো এর থেকে কোনো শব্দ বের হবে, এই উদাহরণ পেলাম। অতএব এর মধ্যে প্রথম অবস্থাটিকে মাসদার বলা হয়, ক্রিয়ামূল। কাজ করা, খেলা, খেলা, কাজ করা, এই মূল জিনিসটা অর্থাৎ কাজের মূল উৎসটাই হচ্ছে মাসদার, ক্রিয়ামূল। এটা অর্থাৎ এখান থেকে কোনো কিছু বের হবে, কোনো শব্দ বের হবে। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো আরো সহজ। দ্বিতীয়টিকে বলা হয় ইসমে মুশতাক, না হয় নিজে অন্য কোনো শব্দ থেকে বের হবে। আমরা কি বলেছিলাম? ইসমে মুশতাক মানে যেটা অন্য কোনো শব্দ থেকে বের হবে। আর ইসমে জামেদ মানে অনুৎপন্ন। কেন বললাম? ওই যে যেটা হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশন, অর্থাৎ যার কোনো কি নাই, যেটা নিজেও কোনো শব্দ
হতে তৈরি হবে না এবং এর থেকেও অন্য কোনো শব্দ তৈরি হবে না। ক্লিয়ার? এবার আসি আমরা ইসমে জামেদ। প্রথম প্রকার, 3 প্রকারের প্রথম প্রকার ইসমে জামেদ, যেটা অনুৎপন্ন বলা হয়। না বুঝলে জিজ্ঞাসা করবেন। যার থেকে কোনো শব্দ বের হয় না, এটা আরো সহজভাবে বলছি এখানে, এবং নিজে অন্য কোনো শব্দ হতে বের হয়নি। মোশতাক মানে মোশতাকুন মানে হচ্ছে বের হওয়া। মোশতাক মানে হচ্ছে কি হওয়া, নির্গত হওয়া, বের হওয়া। যার থেকে কোনো শব্দ বের হয় না এবং নিজে অন্য কোনো শব্দ হতে বের হয়নি, তাকে ইসমে জামেদ বলা হয়। যেমন দেখেন, মিজ মানে কি? টেবিল, কুরসি, চেয়ার, কলম, কাগজ। এগুলো দেখেন, এগুলো নিজে অন্য কোনো শব্দ থেকে বের হয়নি এবং এর থেকেও কোনো শব্দ বের হয় না। টেবিল থেকে কিছু বের হচ্ছে? টেবিল কি? তো এটা কি? টেবিল দাঁড়ানো না বসা কিছু হচ্ছে? চেয়ার দাঁড়ানো নাকি বসা? চেয়ার ঘুরতেছে নাকি কি? কলম এটা কি চলমান, চলতেছে নাকি কলম নষ্ট? কাগজ এটা কি উঠতেছে নাকি বসে আছে নাকি এটার উপর লেখা হচ্ছে? এগুলো কি কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে? না। সে কারণে এটাকে ইসমে জামেদ বলা হয়। মানে এটা হচ্ছে এটা এক প্রকার কৃত্রিম বস্তু। মনে করেন একটা বস্তু, মানে যাকে বসায় রাখলাম বসে আছে, এর কোনো উত্থান পতন উন্নতি নেই। যতক্ষণ পর্যন্ত এর সাথে কোনো একটা ফেল নিসবত হবে না, কোনো একটা কাজের সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত এটা জড় পদার্থের মতোই থাকবে। এটাকে বলা হচ্ছে ইসমে জামেদ, যেটা নিজে অন্য কোনো শব্দ থেকে বের হয় না, যার থেকেও কোনো শব্দ কি হয় না। পাল্লা দ্বারা লিখে ফেলেন শব্দটা সহজ করে, সংজ্ঞাটা। আর খাতা কলম আনছেন? সবার সামনে খাতা কলম আছে? জি জি মতো। আপনারা লিখে নেন যে যা নিজেও কারণ শব্দ থেকে বের হয় না এবং নিজেও কোনো শব্দ উৎপন্ন করে না। বুঝাতে পারলাম? এটাই হচ্ছে কি ইসমে জামেদ। শফিক ভাই, আহ, মাইনুল, আমাদের জি তারফদার। উস্তাদ জি, বুঝতে পারছি। হ্যাঁ, এবার আসেন ইসমে জামেদের প্রকার। ইসমে জামেদ ইসমে জামেদ এটা একটু দুইবার। ইসমে জামেদের প্রকার এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ইসমে জামেদ 2 প্রকার, একটা হচ্ছে নাকারা আর একটা মারেফা। মনে রাখবেন, এগুলো আমি জিজ্ঞাসা করবো আগামী ক্লাসে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি পড়া দিচ্ছি মানে এগুলো কিন্তু একজন একজন থেকে আমি নিব আগামী ক্লাসে। তো ইনশাল্লাহ এমন ভাবে পড়বেন যাতে মনে থাকে। বুঝে ফেলতে হবে, এটা মুখস্থ করার কিছু নেই, বুঝে নিতে হবে জিনিসটা। ইসমে জামেদ কাকে বলে? ওই আমরা যে ইসমে জামেদ কাকে বলে দেখি, একজন বলে তো, আমার কোন একজন ভাই বলেন তো, একদম সহজভাবে বলবেন যেটা বুঝছেন সেটা। প্রশ্ন দেখি বলিয়েন না, এবার মুখস্থ মানে বুঝে বলেন কি বলছিলাম। যেটা থেকে কোনো কিছু বের হয় না বা ওটাও কোনো থেকে উৎপন্ন হয় না সেটাকে স্মেল যাবেন। সোজা একদম শেষে তো কোনো কঠিনতা কিছু নেই। এইটাই হচ্ছে কথা। তো এই হিসেবে যেটা কারো থেকে বের হবে না এবং যেটা থেকে কোনো শব্দ বের হবে না, এই হিসেবে ইসিম 2 প্রকার, অর্থাৎ ইসমে জামেদ 2 প্রকার। এটা হচ্ছে নাকারা। নাকারা মানে আমরা যেটা বলি নাকারা এনকার, নাকারা মুনকির। মুনকির আমরা বলি না মুনকার নাকির। মুনকার মানে যেটার মধ্যে একটা অনির্দিষ্টতা থাকে। মুনকার নাকির কবুতর যে ফেরেশতা, নাকেরা, অর্থাৎ ওনারা অনির্দিষ্ট, মানে ওনাদের কাজটা অনির্দিষ্ট। ওনারা কখন কাকে শাস্তি দিবেন, কে কবরে সুয়াল জবাব প্রশ্ন দিতে পারবেন, উত্তর দিতে পারবেন, তা আল্লাহর উপর, কেউ তো জানে না। তো এটা একটা অনির্দিষ্ট বিষয়, যেটার মধ্যে একটা অনির্দিষ্টতা থাকে, সেটাকে বলে নাকারা। আর একটা হচ্ছে মারেফা, যেটা হচ্ছে নির্দিষ্ট। আরাফাত আমরা বলি না আরাফাতের ময়দান, এই যে আরাফাতের ময়দান বা আরাফাত, সূরা আরাফ একটা আছে না কোরআন শরীফে? আরাফাত, আরাফাত মানে হচ্ছে চিনা জানা নির্দিষ্টতা। যেমন মনে করেন আমরা সোজাভাবে আরেকটু দেখি, রজুল। রজুল মানে কি? পার্সন। পার্সন আমরা গ্রামারে পড়ি না, পার্সন। পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তি বা এই ব্যক্তি, ব্যক্তি এখন ব্যক্তিটা কে? এটা কি রবিউল নাকি এটা শফিকুল নাকি এটা মইনুল? এটা কে? এটা একটা ব্যক্তি, তাহলে ব্যক্তিটা কি? জি আহ, এটা আননন পার্সন। আননন পার্সন যেহেতু, এটা হচ্ছে নাকারা। পার্সন, পৃথিবীতে যত ব্যক্তি আছে, ব্যক্তি শব্দটাই কি? নাকারা। এখন যখন সেটার সাথে আমি লাগাই দিলাম রবিউল ভাই,
তাহলে রবিউলটা এখন কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট। মারেফা হয়ে গেল, রবিউলটা মারেফা হয়ে গেল। তাহলে আমাদেরকে বুঝতে হবে এক লোক, মনে করেন এক, আসলে এগুলো এক লোক बात कर रहा था। তাহলে এক ব্যক্তি কথা বলতেছিল। তাহলে এটা কি নাকারা নাকি মারেফা? নাকারা। এটা কি বলেন শফিক ভাই, বলেন এটা কি নাকারা না মারেফা? নাকেরা। হ্যাঁ, কেন নাকেরা? কারণ এখানে ওই ব্যক্তিটার নাম নাই, অনির্দিষ্ট পার্সন। তাহলে এক মাইয়াত কা লাশ, যদি আমরা এরকম বলি এক, বলেন মাইয়াত কা, বলেন এটা লাশ, নাকারা। এক মাইয়াত কা লাশ, যদি আমরা বলি একটা মাইয়াতের লাশ, তাহলে এটা কি নাকারা না মারফা? এটাও নাকেরা। ভেরি গুড, ক্লিয়ার। এইটা কেন এখন কেন বললাম এটা এখন গ্রামার জানলেন বিদায় জানলেন। আপনি যদি না জানতেন তাহলে তো বলে দিতেন। এখন আপনি এই চ্যাপ্টারে বহস করতে পারবেন, মোবাহেসা বা এটা নিয়ে আপনি এখন চ্যালেঞ্জ করতে পারবেন। কেউ যদি আপনাকে বলে হ্যাঁ এটা নাকারা না নাকারা বা নাকারা নাকি মারেফা, এই যে বুঝলেন। এই কারণে এখন স্পোকেনের কাজও হলো, রাইটিং স্কিলসের কাজও হলো, এবং আপনি গ্রামারের কাজও হলো, ঠিক না? গেল না। এবার আসেন নাকেরা সম্পর্কে। এবার নাকেরা কাকে বলে? যে শব্দ দ্বারা, সহজভাবে বুঝেন, যে শব্দ দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। শেষ, কোনো কিছু বলার দরকার না। আমি এতক্ষণ যেগুলো বুঝে আসছি এগুলার ফাইনাল রিপোর্ট। রবিউল ভাই বুঝতে পারছেন? জি। হ্যাঁ, না বুঝলে দয়া করে জিজ্ঞাসা করবেন, কারণ আপনাদের সময় কোর্স না। আমি যদি আপনাদেরকে আমি যদি আরো আগে পাইতাম তাহলে আপনাদেরকে পুরা ইয়া করতে পারতাম। এখন আমি 6 নম্বর ক্লাস থেকে ধরছি, আমি কি করব? আমাকে বলছে নিউজ পেপার থেকে পড়ানোর জন্য। এখন আপনারা কতটুকু বুঝলেন, কি বুঝলেন? আমি দেখলাম আপনাদের বেসিক মোটামুটি, নিউজ পেপার যতটুকু দেখলাম বেসিক ঠিক আছে, সবাই মোটামুটি পারেন। তো আশা করি গ্রামারটা দেওয়ার পরে আপনাদেরকে যখন একটু প্র্যাকটিক্যাল একটা দেওয়া হবে, গ্রামারে কতটুকু কি হয়েছে আমি তখন একটু প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। আচ্ছা সুখ, এরপরে আসেন অনির্দিষ্ট কোনো, আমরা কি বলবো সহজভাবে বলেন তো শফিক ভাই, আসলে নাকেরা কাকে বলা হয়? আপনি সহজভাবে বলবেন একদম। যেটা দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় না। ভেরি গুড। উদাহরণ কি? উদাহরণটা দেখি পড়েন তো রবিউল ভাই, পড়েন তো উদাহরণটা। উদাহরণ হতে পারে কোনো এখান থেকে দেখেন, আহ, স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন। হ্যাঁ, যে কোনো পুরুষ হইতে পারে, গাছ হইতে পারে, তারপর আপনি হচ্ছে আপনি প্রাণী উর্দুটা পড়েন, হইতে পারে। উর্দুটা পড়েন। দুটা হচ্ছে মর্দ, মর্দ, পুরুষ। মর্দ মুজাহিদ না, এটা তো আপনি মর্দ বলতেছেন। মর্দ মুজাহিদ এটা সাহসিকতার প্রতীক, ওইদিকে যাওয়ার দরকার নেই। মর্দ, মর্দ, औरत, মর্দ, औरत, মর্দ মানে পুরুষ। জি, মর্দ মানে কি? পুরুষ। কি? পুরুষ। পুরুষ। বকরি, ছাগল। দরখত, এটা কি বলে? গাছ। গাছ। আমরা কিন্তু দরখত না বলে এটা বলতে পারি ইয়ে শাজরা বহুত ওটা উঁচা है। আরবি, আরবি সাজারা। হ্যাঁ, কেন আরবি ইংলিশ মিক্স করে বলতে পারবেন। জি জি। বা এভাবে বলেন, আহ, এভাবে বলেন ইয়ে ये शजरा बहुत खूब है, खूब है বা আচ্ছা है, হ্যাঁ, বহুত অনেক সুন্দর লম্বি করে है। বলবেন। হ্যাঁ বলেন। ये शजरा बहुत लंबी है। হ্যাঁ বলা যায়, বলেন না যেরকম একটা, যেমন জি। ইচ্ছা তেমন বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আসেন, এবার আমরা না কেরা বুঝতে পারলাম, আর কোনো ঝামেলা নাই। এখানে দেখেন, না কেরাটি কোনো জাতের সকল আফরাদকে এক করে। আফরাদ মানে ফর্দের বহুবচন। ফর্দের বহুবচন কি? ফর্দ মানে একক, ফর্দুন মানে এক ব্যক্তি, আফরাদ মানে বহু ব্যক্তি। ফর্দের জামা কি? এটা সিঙ্গুলার। ফর্দ কি? ফর্দ হচ্ছে সিঙ্গুলার, আর আফরাদ হচ্ছে জামা, প্লুরাল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এবার আসেন, না কেরাটা কোনো জাতির ব্যক্তি বস্তু
কে শামিল করে। আফরাদ মানে অনেক ব্যক্তি বা বস্তুকে শামিল করে। যেমন গাছ বলতে সকল প্রকার গাছকে বোঝায়। এখানে গাছ বলতে মেহগনি গাছ, আম গাছ, জাম গাছ, যত গাছ আছে পৃথিবীর, দেখছেন? গাছটা কি, গাছ কি এমনি গাছটা কি, এখন যখন কোনো গাছটার সাথে যখন কোনো নাম নাই, এটা কি ফর্দ নাকি আফরাদ? আফরাদ। আফরাদ, হ্যাঁ, গাছের সমষ্টি, সমস্ত শ্রেণীর গাছ এখানে চলে আসছে। গাছ বললে সকল প্রকারের গাছকে বোঝাবে। তো পুরুষ, আমি আপনাদেরকে একটু আগে কি বুঝলাম, আরবিতে পুরুষ মানে কি? রজুলুন, হ্যাঁ, জি, রজুল। রজুল। মইনুল ভাই বুঝতেছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, দেখেন, পুরুষ, পুরুষ বললে জগতের সকল পুরুষকে বোঝায়, আর নতুন করে মাইনুল হোসেন বলতে হবে না। এবার আমরা মারেফাতে আসি। মারেফা কাকে বলে? আমি একটু সময়টা দিকে দেখতে হবে তো, মাশাআল্লাহ সময় অনেক আছে। এবার আসেন মারেফা। এই মারেফা আসল জায়গা আমরা আসলাম। যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মারেফা বলে। দেখি বলেন তো মারেফা কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, অনেক কিছু বোঝায় সব সেটা। সব কিছু। আপনারা এই তো নিজের মতো পারতেছেন, তো নিজের মতো বুঝে ফেলতে হবে, সংকোচ রাখা যাবে না। আমি কি স্ক্রিনের আলোটা আর একটু বাড়াবো নাকি? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা বলি, দেখেন আপনারা কিন্তু কাগজ কলমে নোট করবেন, এটা আমি আমার ভাইদের প্রতি একটা আমার অনুরোধ। কারণ আপনাদের এগুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু ইয়া থাকবে। বই তো আছে, কিছু থিওরি যেগুলো দিব ওগুলো আপনাদের কাজে আসবে। মারেফা, যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মারেফা বলা হয়। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ যেমন কি, বলেন না, যেমন কি? একজন আব্দুল্লাহ একজন ব্যক্তির নাম। একজন ব্যক্তির নামে চলে আসে, আব্দুল্লাহ, রহিমুল্লাহ, করিমুল্লাহ সব চলে আসবে। যেমন দেখেন দেহলি, উচ্চারণ কি হবে? দিল্লি। না, দেহলি, উচ্চারণ কি হবে? দেহলি। দেহলি। দিল্লি আর কি, দিল্লি বলি বাংলায়, আমরা উর্দুতে বলবো দেহলি, ঠিক আছে? আসেন, দেহলি তো একটি শহরের নাম। মারেফা কোনো জাতির নির্দিষ্ট অংশ বা একটি মাত্র বস্তুকে বোঝায়। এই দেখছেন না, মারেফা দ্বারা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট জাতির অংশ বা একটি মাত্র বস্তুকে বোঝায়। যেমন একটি শহর বোঝাচ্ছে দিল্লি, একটি জাতি, একটি অংশ, একটি জাতির নির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট অংশ মানে আব্দুল্লাহ, একটা জাতির, একটা মানব জাতির একটা, এবং মুসলমান, ও কোন জাত? মুসলমান, মুসলমানের ও ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ। গেল, আমরা ক্লিয়ার, বুঝতে পারছি? খুব ইম্পর্টেন্ট এই 6 প্রকার, যে জানবে তার জন্য বিশাল কাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আসেন, এবার আমরা আসি মারেফাতে। মারেফা কাকে বলা হয়? মারেফা 6 প্রকার। একজন পড়েন তো উচ্চারণগুলো, মইনুল ভাই পড়েন। এক আলাম, 2 হচ্ছে জমির, হুম, 3 ইসমে ইশারা, 4 ইসমে মৌসুল, 5 হচ্ছে হুম, উল্লেখিত 4 প্রকার হচ্ছে মুজাফ হওয়া, 6 হচ্ছে মুনাদা। মুনাদা। গেলেন, দেখেন দেখেন, আলম কাকে বলে? ইলম বা আলম দুটোটাই বলা যাবে। দেখেন, ইলম, আলম হচ্ছে নাম, কার নাম? দেখেন, আমরা এই 6 প্রকারটা আমি কিন্তু মুখস্থ নিব। দেখেন, নাম, যেমন যা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায়, সহজভাবে বুঝবেন। যা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলা হয়? আলম বলা হয়। যেমন খালেদ, গঙ্গা, খালেদ এক ব্যক্তির নাম, গঙ্গা একটা নদীর নাম। গেল, ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝছি? জি জি। মতো। হ্যাঁ, এবার আসেন, বাট জামির, জামির মানে কি? আমরা জামির বলতে বুঝাই, যেমন দেখেন বলি না, আমরা জমির বলতে, যেমন একদম সহজটা শিখি, যেমন ফাআলা, ফাআলা, ঠিক আছে? ফাআলার মধ্যে জমির, জমির একটা লুকায়িত আছে। জমির কি লুকায়িত আছে বলেন তো মাইনুল ভাই? সে। জমির হুয়া। হুয়া। হ্যাঁ, এটাকেই বলে সর্বনাম। অর্থাৎ জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, এগুলো কিন্তু জমিরের অনেক প্রকার আছে, আমরা ওদিকে যাওয়ার দরকার নেই।
আমরা জাস্ট জমির জিনিসটা কি আগে বুঝবো। জমির মানে হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যা বসে তাকে জমির বলা হয়। মনে রাখবেন এটা, নামের পরিবর্তে যা বসবে তাকে জমির বলা হয়। জমির স্বয়ং বক্তা, এই যেমন স্বয়ং বক্তা, জমির মধ্যে 3টা পার্ট আছে। একটা হচ্ছে গায়েব নাম পুরুষ, আর একটা হচ্ছে হাজির মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে উত্তম পুরুষ। মোতাকাল্লিমের সিগা কি? ফালতু, ফালনা, ঠিক আছে। মোতাকাল্লিম উত্তম পুরুষ, অর্থাৎ আমি কাজটি করলাম, অর্থাৎ আমি বা আমরা সকল পুরুষ বা স্ত্রী কাজটি করলাম। এটা হচ্ছে যে আপনার ওই আপনার গ্রামারের অর্থ আর কি। এটা উর্দুতেও একই। উর্দুতে যদি আমরা যদি বলি মারনা, ঠিক আছে, আমরা সকল পুরুষ বা স্ত্রী মিলে কি করলাম? তাকে মারলাম। তো একই কাজ, কাছাকাছি, পুরোপুরি মিল। একটু জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসেন, যেটা নামের পরিবর্তে বসে ওইটাকে জমির বলা হয়। আমরা শিখলাম জমিরের 3টা পার্ট আছে। জমিরের কয়টা পার্ট আছে? জমিরের কয়টা পার্ট আছে? 3টা। 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 রবিউল ভাই বুঝতেছেন? জি জি। তরফদার, আরবির সাথে জি ওস্তাদ জি বুঝতেছি। জমিরের 3টা পার্ট আছে। একটা হচ্ছে জমির 3 পার্টের উপর গঠিত। তার মাঝে গায়েব থাকবে, নাম পুরুষ থাকবে, মধ্যম পুরুষ থাকবে এবং উত্তম পুরুষ থাকবে। যাকে এটা আমরা উর্দুতে সর্বমোট জমির 6টি। মোতাকাল্লিম উত্তম পুরুষের জন্য, এই দেখেন এইগুলো মনে রাখতে হবে। মে খা রাহা হু, এখন আমরা যদি বলি মে খা রাহা হু, মেয়েটা কি? এখন গ্রামার বুঝলেন তো? মেয়েটা কি? ওয়াহেদ জমিরে মুতাকাল্লিম। মোতাকাল্লিম, ভেরি গুড। জমিরে ওয়াহেদ মোতাকাল্লিম। ওয়াহেদ মোতাকাল্লিম কেমনে বললাম? এই যে ফালতু, আমরা একটু আগে কি দেখলাম? ফালতু। ওখানে উদাহরণ কি দিছে? এই দেখেন, এখানে কি বলছে? আমি, আমি দিছে তো। তাহলে আমি 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 আমাদের উদাহরণ কি দিলাম? ফালতু, আমি করলাম, ঠিক আছে। তাহলে এটা কি হবে উর্দুতে? আমি করলাম, মেনে, বলেন না, মেনে কিয়া। কিয়া। হ্যাঁ, মানে কি? তো আচ্ছা, মেনে কিয়া হলে এটা কি? এটা কি ওয়াহেদ মোতাকাল্লিম না জমা মোতাকাল্লিম? ওয়াহেদ। বাস, এইটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। বুঝে ফেললেন তো? মেনে কিয়া। এবার হামনে কিয়া হলে, হামনে কিয়া, হামনে কিয়া এটা কি মোতাকাল্লিম? জমা আমরা, মোতাকাল্লিম আমরা, বলেন না, আমরা করলাম। তাহলে হুম আমরা হুম, এটা সিগাটা কি হবে? জমা মোতাকাল্লিম না ওয়াহিদ মোতাকাল্লিম? বহু বচন নাকি এক বচন? এটা বহু বছর। বহু বচন। তাইলে আমরা যদি আরবি গ্রামারে যাই তাহলে কি হবে? মইনুল ভাই বলেন, ফালতু, ফালনা। ফালনা, হামনে, হামনে কিয়া। কিয়া। শেষ। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? জামিরের উত্তম পুরুষ পেয়ে গেলাম। আমরা কি পেলাম? উত্তম পুরুষ পেয়ে গেলাম। তাহলে আমরা মেয়ে দেখলে কি বলবো? এটা কি ওয়াহেদ নাকি জামা? হাম দেখলে আমরা এগুলো আমাদের বুঝে নিতে হবে। আমাদের স্পোকেনের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। শফিক ভাই এগুলো খেয়াল করবেন, নোট করবেন, লিখে রাখেন পাশে। স্পোকেনের রাইটিং, মে, হাম, এগুলো আপনারা মনে রাখতে হবে, এগুলো দেখে বলতে হবে। আচ্ছা, গেল। এবার হাজের মধ্যম পুরুষ, এই দেখেন, তুমি, ওয়াহেদ, তুম জামা, ওয়াহেদ, তুনে, তুনে কিয়া। তুনে কিয়া এটা কি? ফালতা, এটা কি? ফালতা। তুমি একজন পুরুষ তুমি একজন পুরুষ করলে, ঠিক আছে। আপনারা জিনিসটা বুঝতেছেন? আপনাদেরকে আরবি উর্দু দুইটাই আমি বুঝাচ্ছি। তুনে জি কিয়া, বুঝতেছি। দেখেন, যখন তু শব্দ আসবে, তুমনে কিয়া, এটা আমরা কি ধরবো? এটা উর্দুতে কোন সিগা? ওয়াহেদ। এটা এটা হচ্ছে কি? এটা কোন জমির? জমিরে ওয়াহেদ মুজাক্কার
হাজির, এটা হাজিরের সিগা মানে মধ্যম পুরুষ, মনে থাকবে, চিহ্নটা জাস্ট মনে রাখেন। তু, তু দেখলে হচ্ছে ওয়াহিদ, একজন ব্যক্তি। আর যখন তুম দেখবেন তাহলে বহু বচন, তাইলে এটা হাজিরের সিগা। এখন যদি আমরা বলি, দেখি বলেন তো আমাকে, তুমনে, এটা আসলে লিখতে বোর্ড হলে একটু সুবিধা হয়। তুমনে কিয়া, এটা কোন, এটা কোন জমির? জামা জামা। হাজির তো জামা মুজাক্কার হাজির হাজির, ঠিক আছে। এটাও জি যদি কঠিন লাগে দরকার নাই। এটা কি কোন জমির? এটা কি জমিরে হাজির নাকি জমিরে গায়েব নাকি জমিরে মুতাকাল্লিম? জমিরে হাজির জমিরে হাজির। জমিরে জামা হাজির, জমিরে জামা হাজির, একদম হাজির সহজ। আমি আর মুজাক্কারে যাচ্ছি না, কারণ আপনাদের কনফিউশন হয়ে যাবে, এত কঠিন করার দরকার নেই। জামা হাজিরের সিগা শেষ, আমরা ক্লিয়ার করলাম, হাজিরটাও গেল। এবার গায়েব আসেন। ও, আমরা কি বলি? ও, দেখেন এগুলো নোট করেন। ও কিয়া, তিনি করেছিলেন বা তিনি করেছেন, তিনি করলেন, তিনি বলেন না করলেন, তাইলে এখন কি ও দ্বারা সে তিনি, এটা ওয়াহেদ, জমিরে গায়েব, এটা কি জমিরে গায়েব। আর জমিরে 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 গায়েব এক বচনের। আর আর হচ্ছে যে জমির জামা, জামার উদাহরণ, জামা গায়েব কি হবে? এটা ওয়াহেদ গায়েব। ও কিয়া, সে বা তিনি করলেন, এটা কি ওয়াহেদ গায়েবের সিগা, এটা কি ওয়াহেদ এক বচন গায়েবের সিগা। আর যদি ও সব, তারা সকলে, ও সব, ও সব, এটা তারা সকলে করলো, ও সব নে কিয়া, এটা কি হবে? জামিরে জামা গায়েব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি মোহতারাম। আশা করি সবাই বুঝতে পেরেছে, কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে একটিবার সবাই বলবেন কাইন্ডলি, যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে আমি বুঝিয়ে দিব আবার। নিঃসংকোচে বলেন। রবিউল ভাই, রবিউল মোহতারাম ভাই বুঝছি বুঝতে পেরেছেন? মোহতারাম। জি জি, আরবির সাথে মিল আছে তো এই জন্য। হ্যাঁ, আমাদের বুঝতে পেরেছেন মাইনুল ভাই, জি আহ, তরফদার ভাই, জি উস্তাদ, জি উস্তাদ। শফিক ভাই? জি ওস্তাদ জি। আচ্ছা, এবার আসেন। দেখেন এটা আমাদের দরকার নেই, আমরা এটা নিয়ে মাথা কামাবো না। আমরা ও সব, ও এটাই থাকবো। ভে, ভে, ভিই, ভে, এটা একদম ব্যবহার হয় না, এটা অনেক আগে ছিল, এটা এখন উচ্চারণ ব্যবহার হয় না। তো এটা দ্বারা কি বোঝাবো তারা এটা এটা দ্বারা ও অর্থ বোঝায় আর কি। এই আপনার ও সব, ভে সব, আগে ছিল যে কি, আগে ছিল এটা, এই দেখেন কলম এটা খুলে, দ্বারা মানে বহুবচন বোঝায় হ্যাঁ হ্যাঁ, বহু বচন, বহু বচন। দেখেন ভে সব, ভে সব, এটা এখন ব্যবহার হয় না, আগে ছিল, তাইলে এটা এখন মনে হয় প্রাথমিক ফার্সিতে ব্যবহৃত হয় মনে হয় হ্যাঁ, ফার্সি ভাষাতেও মনে হয় ব্যবহার হয় এটা ফার্সিতে এখনো ব্যবহার আছে, কিন্তু আপনার উর্দুতে এখন, আপনাদেরকে বলছে আধুনিক উর্দুতে, আধুনিক লিটারেচারে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমাদের যেমন আগে ছিল না বাংলা ভাষায়, আমরা তাহার হাতে, সংস্কৃত শব্দ তাহার, তাহারা, এখানে বদলে এসে এখন হয়েছে তারা, হ্যাঁ, আবার এখন বলতেছে তিনারা। তো বাংলা একাডেমির কত হাব ভাব আছে, উর্দু এরকমও, উর্দুর মধ্যে ওরা কত কিছু করবে সামনে। যাক, যেটা আছে একাডেমিক, আপনারা এগুলো চেঞ্জ হবে না, আবার এখন যেগুলো আছে এগুলো এক প্রকার রেজিস্ট্রেট, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। আবার এবার আসেন জামিরের চারটি অবস্থা, এটা 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 মোস্ট ইম্পর্টেন্ট, এই ছয়টা, তাইলে আপনারা এই ছয়টা কিন্তু মুখস্থ করে দিতে হবে আমাকে, আমাকে উদাহরণ সহ এগুলো বলতে হবে। উর্দুতে ছয়টা জমির থাকে, কি কি এগুলো। এবার হচ্ছে আসেন জামিরের চারটি অবস্থা। জমিরের চারটি অবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট। জামিরে ফাইলি কাকে বলে দেখি, একজন পড়েন। জমিরে ফাইলি, এটা এটা কি বুঝছেন? ফাইলি বলতে কি বুঝছেন বলেন?
কর্তাবাচক সর্বনাম। ফাইলি। যে কাজটি করেছে। হ্যাঁ, যে কাজটি করছে সব কথা। কর্তৃবাচক একই কথা, কর্তাবাচক বলেন কর্তৃবাচক বলেন। এখন জমিরে ফাইলি মে আয়া, আমি এসেছি, এখানে কি কোনো মফুল আছে? অর্থাৎ জি না। এখানে কোনো আর অন্য কোনো ব্যক্তি আসছে, আমাকে কেউ কি নিয়ে আসছে নাকি আমি নিজে নিজে আসছি? আমি নিজে আমি নিজে যখন আসছি। নিজে নিজে আসছি তাহলে এটা আমি নিজে ফাইল, তাহলে এটা হচ্ছে জমিরে ফাইলি। আমার নাম যখন উল্লেখ নাই, আমার নাম যখন আমি কি বলবো, শরফুদ্দিন আয়া। শরফুদ্দিন আয়া বললে হলে এটা কিন্তু সরাসরি আমার এটা হয়ে যাচ্ছে যখন কি, এটা এটা কিন্তু এখন সরাসরি ইসিম হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু কি করলাম, যখন আমি আমার নামটাকে লুকায়িত রেখে যখন আমি বললাম আমি আসছি, তখন এটা কি হয়ে গেছে, জমির হয়ে গেছে। আর এটা কি জমিরে গায়েব? মে আয়া বলেন, মে আয়া শব্দটা কি জমিরে গায়েব নাকি হাজির নাকি মুতাকাল্লিম, কে বলতে পারবে? মুতাকাল্লিম। ভেরি গুড। আমার মইনুল ভাই তো বলে ফেলছে, আর বাকিরা চুপ কেন? মে আয়া, মে আয়া এটা কি জমিরে গায়েব নাকি মুতাকাল্লিম? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হ্যাঁ, আমি, মনে রাখতে হবে আমি। আসেন এবার জমিরে মাফুলি কর্মবাচক সর্বনাম। কর্মবাচক সর্বনামটা কি, উদাহরণ দিয়ে আমাকে কেউ একজন বুঝাই দেন। তুজকো দিয়া। যাকে উদ্দেশ্য করে কাজটা সম্পাদিত হয়েছে। হ্যাঁ, এখানে আমি যাকে মেরেছি। হ্যাঁ ধন্যবাদ। সোজা কথা, আমি যাকে দিয়েছি, তোমাকে দিয়েছি, আমি যাকে বলেন না, আমি যাকে দিয়েছি। দিয়েছি। তাহলে এখন আমি কাকে দিয়েছি, তোমাকে দিয়েছি, তাহলে তুজকো দিয়া, এটা জমিরে মাফউল। এটা কি জমিরে, এটা কি জমিরে মাফউল কর্মবাচক কর্মবাচক, অর্থাৎ কর্তার কাজ যার উপর কি হয়, পতিত হয়। সম্পাদিত হয়, পতিত হয়, তাকে কি বলে, জমিরে মাফউলি বলা হয়। তুজকো দিয়া, তোমাকে দিয়েছি। গেল। তাহলে আমরা জমিরের চারটি অবস্থার মধ্যে একটা কর্তৃবাচক, একটা কর্মবাচক, দুইটা পেলাম। আর দুইটা কি বলেন? এটা খুব ইম্পর্টেন্ট, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা যে বুঝলো সে সব কিছু বুঝলো। কোনটা, কোনটার কথা? জমিরে 3 নম্বরটা। এজাফি সম্বন্ধবাচক, এটা বুঝতে হবে। উস্কা কলম, কার কলম? তার কলম। এখানে বলেন তো, এটা এটা এজাফি মানে সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক সর্বনাম, যেটাকে আমরা কি বলি, মোজাফ মোজাফি ইলাই। এখানে এই এটা আমরা এজাফতে গেলে ক্লিয়ার হবে আরো, আমরা এখন ওখানে গিয়ে আপনাদের মাথা হ্যাং করার দরকার নেই, সহজটা বুঝেন। জমির এজাফি সম্বন্ধযুক্ত, অর্থাৎ যেটা কোনো কিছুর সাথে কি হয়, সম্পর্ক, বলেন না, সম্পর্ক রাখে। তাহলে এখন এখানে আমরা চিহ্নটা কি দেখলাম, একদম সহজভাবে মনে রাখেন। তিনটা এজাফতের তিনটা চিহ্ন আছে, তার মধ্যে একটা কিন্তু এখানে পাওয়া গেছে, কা। এই যত জায়গায় দেখবেন কা, এই দেখেন কি, কাফ দেখবেন, কাফের সাথে একটা আলিফ দেখলে কি বুঝবেন, এটা কি কিসের চিহ্ন? এজাফতের চিহ্ন। একদম সোজা কথা। উস্কা, উনকা, বোঝা যাচ্ছে? একদম সহজ। গ্রামার কঠিন না সোজা? সোজা না কঠিন? তারফদার ভাই বুঝতেছেন? জি সোজা সোজা। জমির এজাফি, তাহলে বুঝা যাচ্ছে উস্কা কলম। তাহলে আমরা এখানে এজাফত যে হয়েছে, সম্বন্ধ যে হয়েছে, এটা চিহ্নটা কোথায়, কি দেখে আমরা বুঝলাম এটার চিহ্নটা কোনটা? কা দেখে। উস্কা তার কলম, ঠিক আছে। কিন্তু জমিরে মজরুরের মধ্যে কিন্তু কোনো কা নাই, এটা অর্থটা কিন্তু তার উপর আছে, কিন্তু এখানে কি নাই, কা আছে কোনো? জি না। তাইলে এটা বোঝা যাচ্ছে কি এজাফি নাকি মজরুরি? মজরুরি। মজরুরি। উস পার জমিরে মজরুরি সম্বন্ধবাচীয় শব্দ, এটা হচ্ছে জমিরে মজরুরি, অর্থাৎ যেটা, যে জমিরে মজরুরি আমরা কেন বুঝবো, যেখানে এজাফতের চিহ্ন থাকবে না, সেটাই কি জমিরে মজরুরি মজরুরি। বলেন না। যেখানে কোনো এজাফতের চিহ্ন থাকবে না, অর্থাৎ জমিরে এজাফতের কোনো চিহ্ন থাকবে না, তাকে কি বলা হয়, জমিরে মজরুরি। মজরুরি মানে সম্বন্ধবাচক ইসিম, মনে থাকবে? বুঝতে পারলেন?
না বুঝলে জি জিজ্ঞাসা করেন। মোহতারাম, জি মোহতারাম। এই একটু যেহেতু কা বিস্তারিত নাই, যেহেতু এখানে কা নাই, তাহলে আমরা এটা মজরুরি সহজে বুঝে নিলাম, চিহ্নটা নাই। ঠিক আছে? জি আচ্ছা, এরপর গেল জমিরের অবস্থা। এবার আসেন ইসমে ইশারা। আমরা দুইটা শেষ করলাম। আমরা কি কি শেষ করলাম? 6 প্রকারের মধ্যে মারিফার 6 প্রকার, 6 প্রকারের মধ্যে আমরা আমরা মারেফাটা আমরা এগুলা মারেফা কিসের প্রকার ছিল? কিসের? ইসমি আহমেদ ইসমে জামেদ। আমি আরেকটু আপনাদেরকে রিকল করতেছি জিনিসটা। ইসমে জামেদ নাকেরার আমরা প্রকার পাই নাই, কিন্তু আমরা মারেফার প্রকার পেলাম। মারেফার 6 প্রকারের মধ্যে এলম গেল, জমির গেল, এবার কি? ইসমে ইসমে ইশারা ইশারা। ইশারা আজকে আমরা ইনশাল্লাহ ইয়াটা মারেফা শেষ করে দিব। ঠিক আছে? আমাদের হাতে কতটুকু আছে সময়? 15 বেশি মিনিট। সময় 10 আচ্ছা মিনিট যাক, চলতেছে। আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে মুখস্থ দিতে হবে, তো তাই আমি বেশি চাপ দিচ্ছি না। আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে, আমি শর্ট করে দিচ্ছি সিলেবাস। দেখেন, ইসমে ইশারা, ইসমুন ইশারা, ইঙ্গিত বাচক। এবার ইসমে ইশারা কাকে বলে? দেখেন, ইসমে ইশারা, ইসমে ইশারা কাকে বলে তো দেখি, বলেন তো, কে বলতে পারবেন? ইশারা দ্বারা কোনো কিছু বোঝানো এই আর তো, কি। এই সোজা কথা। কে বুঝলো? রবিউল ভাই, শাহাদাত ভাই, আমাদের তারাফদার ভাই এবং বাকির একটু বুঝেন জিনিসটা। ইশারা সহজভাবে বুঝেন, যা দ্বারা কোনো কিছু ইঙ্গিত করা হয়। কি? যা দ্বারা কোনো ব্যক্তি বা ইঙ্গিত বস্তুর করা প্রতি হয়, করা হয়। বলেন না। ইঙ্গিত করা হয়। যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। এবার আসেন, এখন আর যাকে দেখেন, এটা এটা দেখেন, এটা কি ইসমে ইশারা বলা হয়? যাকে, যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে মোশারুন ইলাইহি বলা হয়। দেখেন, যার দিকে ইঙ্গিত করা, ইঙ্গিতটা যার দিকে করা হয় তাকে কি বলা হয়? মোশারুন ইলাইহি। তাকে কি বলা হয়? মুশারি ইলাইহি। মোশার ইলাইহি মানে ইঙ্গিতকৃত জিনিস। মোশারুন ইলাইহি মানে কি? যার দিকে ইঙ্গিত করা হচ্ছে ওটা ইঙ্গিতকৃত হবে না? ইঙ্গিতকৃত জিনিস। তাহলে আমরা উদাহরণে যাই। ইয়ে দরখত, এখানে ইয়ে দরখতের মধ্যে কোনটা ইসমে ইশারা, কোনটা মোশার ইলাইহি, কে বলতে পারবে দেখি, বলেন কোনটা ইয়ে ইঙ্গিত? হচ্ছে, ইয়ে আছে ইশারা ইশারা, কোন দরকার শব্দ, হচ্ছে কোন শব্দ দিয়ে ইঙ্গিত করা হচ্ছে? ইয়ে, ইসমে এই ইশারা এইটা কি? ইয়ে। ইয়ে হচ্ছে আমরা এখন ইসমে পারবো ইশারা। তো আগামীতে ইয়ে দৌলত, বলি না? ইয়ে দৌলত, ইয়ে দৌলত। তাহলে এখন ইয়ে দৌলত, এখানে কোনটা ইসমে ইশারা, কোনটা মোশার ইলাইহি? ইয়ে হচ্ছে ইসমে ইশারা, দাওলাত হচ্ছে মুশারুন ইলাইহি। মোশার ইলাইহি। তাহলে আমরা জিনিসটা সোজাভাবে বুঝে নিচ্ছি, ইঙ্গিতকৃত জিনিসটা কি, ইয়ে নাকি দৌলত? দৌলত তাহলে সোজা কথা। তাহলে আর ইয়েটা হচ্ছে যে ইসমে ইশারা, তাহলে শেষ। এখন ইঙ্গিতকৃত বস্তু তাকে মোশার ইলাইহি বলে, যার দিক অর্থাৎ যার দিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা মোশার ইলাইহি। আর যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে ওটাকে কি বল, ওইটা কি? ইসমে ইশারা। যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় এটা কি? ইসমে। আপনার এটা সংজ্ঞাটা লিখে ফেলেন, ইসমে এটা লিখে ইশারা। ফেলেন দয়া করে। যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়? ইসমে ইশারা। ইসমে ইশারা। সহজটা বলেন, এগুলো দরকার নাই, আমি যেটা বলতে সহজটা নেন। যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় সেটাকে কি বলা হয়? ইসমে ইশারা। আর যার দিকে ইঙ্গিত করা হয় মুশার ইলাইহি। তাকে মুশার ইলাইহি বলা হয়, বা ইঙ্গিতকৃত ব্যক্তি বা বস্তু। আসেন, উর্দু ভাষায় ইসমে ইশারার শব্দ দুইটা শব্দ দ্বারা ইসমে ইশারা হয়। একটা হচ্ছে যে ইসমে ইশারা লিল করিব, নিকটবর্তী ইঙ্গিত, ইঙ্গিতের জন্য, নিকটবর্তী কোনো কিছু ইঙ্গিতের জন্য। আর একটা হচ্ছে ইসমুন ইশারা লিল বই, দূরবর্তী কোনো কিছুর প্রতি ইঙ্গিত দেওয়ার জন্য। ইসমুন ইশারা লিল করিব, নিকটবর্তী কোনো কিছুর প্রতি ইঙ্গিত দেওয়ার অর্থ হচ্ছে, যেমন ইয়ে, আমরা মনে রাখবেন সবসময় আজীবন। ইয়ে সরি, ইয়ে, ইয়ে কি লিখবেন? ইয়ে ঘর বা ইয়ে দরিয়া। ঠিক আছে? এই নদী, এই নদী, এটা এটা কি ইসমে ইশারা লিল করিব নাকি বাঈদ? নিকটবর্তী কোনো কিছুর প্রতি ইঙ্গিত করতেছে নাকি দূরবর্তী কোনো কিছুর প্রতি? নিকটবর্তী কার ইঙ্গিত? তাহলে ইঙ্গিতের চিহ্নটা কি? এখানে কি
ও নাকি ইয়ে? ইয়ে ইয়ে। তাহলে আমরা যদি বলি ইয়ে শাম, ইয়ে শাম, এই সন্ধ্যা, ইয়ে শাম মানে কি? এই এই সন্ধ্যা। সব- তাইলে এখন কি বোঝা যাচ্ছে? আপনারা স্পোকেনের মধ্যে পারবেন তো, রাইটিং স্কিলসে পারবেন তো, রিডিং স্কিলসে পারবেন তো, যে ये दरियाए फुरत खुश्क हो गया, ये दरियाए फुरत खुश्क हो गया, এই দরিয়া ফুরাত নদী শুকিয়ে গেল, বলে না? ইয়ে সমন্দর, হ্যাঁ আমরা কি বলবো? ইয়ে সমুদ্র। সমন্দর, এই সমুদ্র। তাহলে গেল। তাহলে আমরা যদি বলি এবার দূরবর্তী কি বুঝাই? দূরবর্তী কোনো কিছুর প্রতি ইঙ্গিতের জন্য কি হবে? বাইদ। ও, ওই। ওইটি, ওই, একটা এই একটা ওই। ও কাম, ও কাম লিখেন, অথবা ও শাম, ওই সন্ধ্যা। ঠিক আছে? এই সন্ধ্যা ওই সন্ধ্যা। তাইলে আমরা বুঝতে পারলাম এটা, এই দুইটা ধাপ আমরা শেষ করলাম। ঠিক আছে? ইসমে ইশারা দুইটা ধাপ আমরা কি করলাম? শেষ করলাম। দেখেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আর কয় মিনিট আছে? ও আর 8 মিনিট আছে, সময় আছে আরো কিছু। মনোযোগ আছে আমার ভাইদের নাকি আমি বক বক করে যাচ্ছি? আছে আছে। আচ্ছা আছে। আচ্ছা, আমি কোথায় গেলাম আবার? ধরো হ্যাঁ, আসেন, জ্ঞাত বইয়ের বিশেষ দ্রষ্টব্য একটা বিষয় আছে, ওয়াহেদ ও জামা, বহু বচন। যেমন দেখেন, ওয়াহেদ জামা বহু বচন, মুজাক্কার পুংলিঙ্গ এবং মুয়ান্নাসের জন্য এবং জড় জীব সবকিছুর জন্য ইসমে ইশারা দুটি ব্যবহার হয়ে থাকে। দেখেন, এই জিনিসটা উদাহরণ দেখি, এটা সংখ্যাতে গেলে ঝামেলা হবে। ইয়ে মার্দ, ইয়ে औरत, ইয়ে দরख्त, ইয়ে লোক, ও আদমি, ও औरती। যেমন দেখেন কি বলছে, ওয়াহেদের জন্য, ওয়াহেদ ও জামা, ওয়াহেদ এবং জামা বহু বচন মুজাক্কার ও মুয়ান্নাস এবং জড় ও জীব সবকিছুর জন্য উল্লেখিত ইসমে ইশারা দুটি ব্যবহার হয়ে থাকে। এই ইসমে ইশারা দুইটা কোনটা? এই ইয়ে এবং ও, এই দুইটা জড় এবং জীব, বস্তু ব্যক্তি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দেখেন, এই পুরুষ, এই মহিলা, এই গাছ, এই লোক, ওই মানুষ, ওই মহিলাগণ। এই যে ওই মানুষ, ওই মহিলাগণ, দেখছেন জামা বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ইয়ে औरते, এই মহিলাগণ, অথবা ও औरते, সবগুলো ব্যবহার করা যাবে। ক্লিয়ার? যেমন দেখেন, আর জামা করিব নিকটবর্তী বহু বচনের জন্য ইয়ে এবং বৈধের জন্য ভের ব্যবহার আজকাল বাদ দেওয়া হয়েছে, বললাম না? এটা আজকাল ব্যবহার বাদ দেওয়া হয়েছে। তাইলে আমরা আজকাল কি ব্যবহার করা হয়? আবার কোন কোন অবস্থায় ইয়ে ও শব্দগুলো যথাক্রমে ইন, ইস, উস, উন, সোজা কথা, ইয়ে, ইয়ে ব্যবহার হয়, আবার ইয়ের জায়গায় কি ব্যবহার হয়? উস। ঠিক আছে? ইন, উন, মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, না বুঝলে বুঝবেন। ইসমে মৌসুল। এবার আমরা মৌসুলে যাই। মৌসুল মানে কি দেখি বলেন তো মইনুল ভাই, মৌসুল মানে কি? মৌসুল মানে কি? সম্বন্ধ পদ, আর কি সম্বন্ধযুক্ত বিশেষ্য, সম্বন্ধ করা হয়। এটাও কাছাকাছি, তবে বেশ কম আছে। যে শব্দ তারপর উল্লেখিত শব্দ কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ হয়। যে শব্দ তারপরে উল্লেখিত শব্দ কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ হয় তাকে কি বলে? ইসমে মৌসুল বলা হয়। দেখেন, ইসমে মৌসুলের চারটে অবস্থায়, ইসমে মৌসুলের চারটে অবস্থা আসতে পারে। বাক্যে ইসমে মৌসুল চারটে অবস্থায় আসতে পারে: মুবতাদা হিসেবে, খবর হিসেবে, ফাইল হিসেবে, মাফুল হিসেবে। এবার আসেন, ইসমে মৌসুলটি যার সাথে মিলে জুমলা বাক্যের অংশ হয় তাকে সেলা বলা হয়। সোজা কথা, বাক্যের অংশকে কি বলা হয়? সেলা বলা হয়। যেটা মিলিত শব্দ, আর পুরা বাক্যটাই হচ্ছে কি? ইসমে মৌসুল। সহজ, আমরা এর উদাহরণ দেখলে আরো সহজ হবে। উর্দু ভাষায় ইসমে মৌসুলের শব্দ দুইটা, এই দেখেন, মনে রাখবেন, আমি এগুলো জিজ্ঞেস করব। উর্দু ভাষায় ইসমে মৌসুলের শব্দ দুইটা, একটা হচ্ছে জো আর একটা জোনসা, একটা জো আর একটা জোনসা। এটাকে
আনপ্রেডিক্টেবল বলা হয় অনেকটা, এটা ব্যবহার হয় না বললেই চলে। জো ব্যবহার হয়, জো, জো ওয়াহেদ, জিন জামা, বলি না জিনকা, জিনকা মানে যাদের, আর জিসকা, জিসকা মানে যিনি, যার, যাদের, যারের মধ্যে পার্থক্য এটাই। তো জো, জো শখস, জো শখস, হ্যাঁ জো শখস। তাহলে এখন আমরা বুঝলাম কি জিনিসটা, আমরা ক্লিয়ার করলাম। গেল রে কই আবার, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গেল। তাহলে আমরা বুঝতে পারলাম, এবার উদাহরণ দেখলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। জো শখস মেরে পাস আয়া আলিম হ্যাঁ, যে ব্যক্তি আমার কাছে এসেছে সে আলেম। উদাহরণ দেখেন, প্রথম উদাহরণে জো শব্দটি ইসমে মৌসুল। দেখছেন শব্দ কোনটা দিয়ে, জো দিয়ে বোঝানো হয়েছে, যে ব্যক্তি। শখস মেরে পাস আয়া, এটা সেলা, ইসমে মৌসুল ও তার সেলা মিলে মুবতাদা হয়েছে। আলেম হচ্ছে কি খবর, মুবতাদা মানে বাক্যের শুরুর অংশ, আর খবর মানে বাক্যের মুবতাদা মানে শুরুর অংশ, অথবা আরো সহজভাবে থেকে মুবতাদা মানে যেটা, যা দ্বারা বাক্যের উদ্দেশ্য, অর্থাৎ যেটা বাক্যের মূল বিষয়, সেটা হচ্ছে মুবতাদা। আবার আর খবর হচ্ছে যে যার সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ যার সম্পর্কে আলোচনা করেছে সেটা মুবতাদা, যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা খবর। তাহলে এখন মুবতাদা কোনটা, জো, জো শখস, ঠিক আছে, আমার কাছে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে যে ইসমে মৌসুল। আর আলেম হচ্ছে কি, সে আলেম, এখানে ব্যক্তিটার সম্পর্কে বুঝে, ব্যক্তিটা আমার কাছে আসছে, এটা পুরাটাই মুবতাদা। আর আলেম ব্যক্তি সম্পর্কে কি, ব্যক্তি যেটা আসছে সে কি আলেম, তাহলে এটা হচ্ছে খবর। তাহলে এখানে কোনটা ইসমে সেলা, কোনটা মৌসুল, জো শখস, ঠিক আছে। জো এটা কি মানে, জো এটা কি বলেন না, ইসমে মৌসুল, বুঝা গেছে। জি মতো। হ্যাঁ, আর দেখেন শখস মেরে পাস আয়া, এটা সেলা। তাহলে ইসমে মৌসুল আর সেলা, আমরা ক্লিয়ার হলো, জিনিসটা ক্লিয়ার। জি। আচ্ছা উস্তাদ গেল। জি, সালা বিষয়টা একটু রিপিট করেন। হ্যাঁ সালা, সেলা সালা মানে না, বিষয়, মিলিত বস্তু, মিলিত বস্তু, আচ্ছা, সোজা কথা। সালা। ক্লিয়ার, ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো কিনা। জি, আচ্ছা যাক, আজকে তাইলে আমরা এতটুকু রাখি। আমরা কি আজ যাবো, সময় তো নাই, না মোতাবেক থাক। অনেক জি দেরি হয়ে না, গেছে, আজকে এতটুকুই। অনেক এতটুক থাক। তাইলে আমাকে আর বাকি মোজাফ মারেফার প্রকারগুলো, বাকি 6 প্রকার আর 2টা আছে, বুঝে নিয়ে আসবেন, আমাকে বাকিগুলো পড়া দিতে হবে, এটা আপনাদের পড়া নেক্সট ক্লাসে। আমরা ইনশাল্লাহ এর পরে ইসমে মুশতাক, ইসমে মাজদার ধরবো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 6 ক্লাসে, রেকর্ড আমরা অনেকটা শেষ করে দেবো। মনে থাকবে এটা, আমাকে কিন্তু সব মুখস্থ দিতে হবে। জি। রেকর্ড ক্লাস দিয়ে দিন মতো, হ্যাঁ রেকর্ড ক্লাস। হ্যাঁ রেকর্ড ক্লাস দিয়ে দিব, এটা আমাকে মুখস্থ দিতে হবে যা পড়ালাম। এবং আর এখানে এই বাকি 2টা মোজাফ, মোজাফ সহ বাকি 6, আমি অলরেডি 4টা পড়ে নিয়েছি, আর বাকি 2টা দেখে আসবেন, 4টা পড়া থাকবে আপনাদের ইসমে মৌসুল পর্যন্ত। সবাই আমাকে পড়া দিবেন ইনশাল্লাহ, ক্লাসে উপস্থিত থাকবেন, আমি রেকর্ড ক্লাস আজকেই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।